আজ বেশ কিছুদিন হলো অরূপের হাবভাব দেখে বেশ সন্দেহ হচ্ছে রিমির। সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত, হয় কারো সঙ্গে কথা বলছে, নয় মেসেজ টাইপ করছে। এবং যে কারণে রিমি সবচেয়ে অস্থির হয়ে উঠেছে তা হলো ফোন আসলেই রিমির সামনে থেকে উঠে চলে যাচ্ছে অরূপ। শুধু তাই নয়, রিমি কিছু জানতে চাইলে সে খুব বিরক্ত হচ্ছে। অগত্যা বন্ধু পৃথাকে আজ সব খুলে বলল রিমি। তুই অরূপদার ফোনটা ঘেঁটে দেখিসনি? না, ফোন তো লক করা। তুই অরূপদার ফোনের পাসওয়ার্ড জানিস না? অবাক হয়ে জিজ্ঞেস করে পৃথা। অপ্রস্তুত হয়ে ঘাড় নাড়ে রিমি। সত্যি কথা বলতে এর আগে তার কখনো বরের ফোন চেক করার প্রয়োজন পড়েনি। আগে বোধহয় অরূপের ফোনটা লক করা থাকতোও না। হঠাৎ করে এত গোপনীয়তা কিসের? তুই জানিস, আমি আর বিক্রম কেউ কাউকে কিছু লুকোই না। আমরা দুজন দুজনের কাছে একেবারে খোলা বইয়ের মতো। কোনো সিক্রেট নেই আমাদের মধ্যে, বলল পৃথা। তার কথা শেষ হতে না হতেই তার মোবাইলে ফোন করল তার হাজব্যান্ড বিক্রম। রিমি লক্ষ্য করল বরের সঙ্গে বেশ গদগদ হয়ে কথা বলছে পৃথা। তারপর এক সময় ফোনের মধ্যেই চুমু খেল সে। খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকল রিমি। কি বলল বিক্রম? জানতে চাইল রিমি। আজ ফিরতে রাত হবে, আমাকে রান্না করতে না বলল, ফেরার সময় খাবার কিনে নিয়ে আসবে। আচ্ছা পৃথা, বিক্রম কি এরকমভাবেই সবসময় তোর সঙ্গে কথা বলে? এত খেয়াল রাখে তোর? হ্যাঁ, অবশ্যই। সারাক্ষণ আমি কিসে খুশি হব সেটা নিয়েই চিন্তা করে যায় বেচারা। অফিসে বসেও কতবার যে ফোন করে, আমি কি করছি, ঠিকঠাক খেয়েছি কি না। স্বামীর কথা বলতে গিয়ে গর্বে ভরে উঠল পৃথার বুকটা। বন্ধুর কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো রিমির বুক চিরে। অরূপ তো তার সঙ্গে ভালো করে কথা বলারই সময় পায় না। ওদিকে পৃথার সঙ্গে কথা বলেই মনিকাকে ফোন করলো বিক্রম। বিকেলে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যানটা কনফার্ম করে দিল। আমার মনে হচ্ছে অরূপদা নিশ্চয়ই কোনো মেয়ের পাল্লায় পড়েছে। যেভাবেই হোক ফোনটা একবার দেখার চেষ্টা কর, ওখানেই সব রহস্য লুকিয়ে আছে। ফেরার আগে রিমিকে নির্দেশ দিয়ে গেল পৃথা। বন্ধু চলে যাওয়ার পর বিছানায় পড়ে খানিকক্ষণ কাঁদল রিমি। তোমার ফোনটা একটু দেবে? একটা কল করব, রাতে অরূপকে বলল সে। কেন, তোমার ফোন কি হলো? ব্যালেন্স নেই। দাঁড়াও, আমি এক্ষুনি রিচার্জ করে দিচ্ছি, বলে সঙ্গে সঙ্গে রিমির ফোনে রিচার্জ করে দিল অরূপ। আমার ফোন থেকে মাকে কল করতে পারছি না, তোমার ফোনটা একটু দাও না, কিছুক্ষণ পর ফিরে এসে বলল রিমি। সঙ্গে সঙ্গে শাশুড়ির ফোনে কল করে ফোনটা রিমির হাতে দিল অরূপ। এখানে বসেই কথা বলো, ফোনটা এখনই লাগবে আমার, বলল সে। ওখানে বসেই মাকে ভালো মন্দ জিজ্ঞেস করে ফোনটা অরূপকে ফেরত দিতে বাধ্য হলো রিমি। এবার সে নিশ্চিত অরূপ কিছু একটা করছে। ফোনে নিশ্চয়ই ওর গার্লফ্রেন্ডের নাম্বার, চ্যাট এসব আছে। মনে মনে উতলা হয়ে উঠল সে একেবারে। আমি কি একবার বিক্রমকে জিজ্ঞেস করব? একই অফিসের মধ্যে তো, যদি অফিসের কেউ হয় তাহলে তো বিক্রম নিশ্চয়ই জানবে। ফোনের ও প্রান্ত থেকে জিজ্ঞেস করল পৃথা। বিক্রম আর অরূপ একই অফিসে চাকরি করে, কিন্তু রিমি চায় না সবাই ব্যাপারটা জানুক। তাই পৃথাকে সে অনেক অনুরোধ করল বিক্রমকে কিছু না জানাতে। আর ছোটোখাটো সমস্ত ব্যাপার নিয়ে অরূপের সঙ্গে ঝগড়া করা শুরু করে দিল। চাইলেও রিমি কিছুতেই তার ভেতরের ক্ষোভ দমিয়ে রাখতে পারল না। ভীষণ অশান্তি শুরু হয়ে গেল তাদের সংসারে।
সপ্তাহখানেক পর একদিন সকালে পৃথা দেখল বিক্রম একটা দরকারি ফাইল না নিয়েই অফিসে চলে গেছে। কাল রাতেই সে অনেকক্ষণ কাজ করেছে ওটা নিয়ে। আমি বরং এটা অফিসে পৌঁছে দিই, বিক্রম নিশ্চয়ই খুব খুশি হবে, ওর জন্য এটা একটা সারপ্রাইজ হবে, মনে মনে ভাবল পৃথা। সঙ্গে সঙ্গে রিমিকে ফোন করে সে জানালো, আমি এখন অফিসে যাব, দেখি হঠাৎ পৌঁছে গিয়ে অরূপদার সম্পর্কে কিছু জানতে পারি কি না। আমি ফিরে এসেই তোকে ফোন করব। ঠিক আছে, শুকনো মুখে বলল রিমি। অফিসে ঢুকেই পৃথা দেখল অরূপ একটা কোণায় দাঁড়িয়ে ফোনে কারো সঙ্গে কথা বলছে। তার মানে অফিসের কেউ নয়, মনে মনে ভাবল পৃথা। ততক্ষণে তাকে দেখতে পেয়ে এগিয়ে এসেছে অরূপ। বিক্রম কোথায় অরূপদা? বিক্রম তো এইমাত্র ক্যান্টিনে গেল, তুমি বরং আমার চেম্বারে বসো। অরূপের চেম্বারে বসে থাকলো পৃথা, আর মন দিয়ে অরূপের হাবভাব, চেম্বারের ভেতরটা ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো, যদি কোথাও কোনো ক্লু পাওয়া যায়। কিছুক্ষণ পর ফোন করে বিক্রমকে তার চেম্বারে আসতে বলল অরূপ। অরূপের চেম্বারে ঢুকে পৃথাকে দেখে একেবারে ভূত দেখার মতো চমকে উঠল বিক্রম। তুমি তুমি এখানে? এই যে ফাইলটা ফেলে এসেছিলে বাড়িতে, তাই দিতে এলাম। ও আচ্ছা, ভালোই করেছো। তোমার রুমে যাওয়া যাবে না? জিজ্ঞেস করল পৃথা। এখন আর যেতে হবে না, সবাই কাজ করছে তো। চলো আমরা ক্যান্টিনে যাই, কফি খেয়ে তোমাকে গাড়িতে তুলে দিয়ে তারপর আসবো। পৃথাকে নিয়ে চলে গেল বিক্রম। মিনিট 10 মধ্যে বেরিয়ে পড়ল অরূপও। একটা ক্লায়েন্টের সঙ্গে মিট করতে হবে। সন্ধেবেলা অরূপ বাড়ি ফিরতেই তার সঙ্গে ঝগড়া শুরু করে দিল রিমি। এমনিতেই মেজাজটা খারাপ হয়েছিল অরূপের। ক্লায়েন্টের সঙ্গে মিটিংটা একেবারেই ভালো হয়নি। তারপর বাড়ি ফিরে রোজ এই একই অশান্তি। কি চাও তুমি বলো তো? হ্যাঁ, একটু শান্তিতে থাকতে দেবে না নাকি? খেকিয়ে উঠল অরূপ। আমি তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছি না, আর তাই জন্য তুমি অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করেছো? চিৎকার করে উঠল রিমি। কি অন্য মেয়ে? কি বলছো তুমি এসব? ঠিকই বলছি, সারাদিন কার সঙ্গে কথা বলো তুমি? কেন তুমি তোমার ফোনটা আমাকে দিতে চাও না? ফোনটা হাতে পেলেই তোমার শান্তি তো? এই নাও ফোন, বলে রিমির দিকে ফোনটা বাড়িয়ে দিল অরূপ। সঙ্গে সঙ্গে ফোনটা ছোঁ মেরে তার হাত থেকে নিয়ে নিল রিমি। তারপর বলল, লকটা খোলো। লক খুলে দিল অরূপ। সঙ্গে সঙ্গে সেটার ভেতর কি আছে দেখা শুরু করলো রিমি। কোথাও কোনো মেয়ের হদিস পাওয়া গেল না। আমি জানি তুমি সব ডিলিট করে দিয়েছো, তাই আজকে এত সহজে আমার হাতে দিয়ে দিলে ফোনটা, কাঁদো কাঁদো হয়ে বলল রিমি। এমন সময় ফোন বেজে উঠল, কিন্তু রিমি আর অরূপ অবাক হয়ে দেখল আওয়াজটা আসছে অরূপের ব্যাগের ভেতর থেকে। অরূপের দিকে ঘৃণা ভরা দৃষ্টি ছুঁড়ে দিয়ে ব্যাগের ভেতর থেকে ফোনটা বার করে আনল রিমি। কার ফোন এটা? আমি কি করে জানবো কার ফোন? তোমার ব্যাগের ভেতর থেকে বেরোলো, অথচ তুমি জানো না কার ফোন? ইয়ার কি হচ্ছে? রিমি আর অরূপের ঝগড়া করতে করতে কেটে গেল ফোনটা। তারপর পরক্ষণেই আবার বেজে উঠল। রিমি ফোনটা রিসিভ করে স্পিকারে দিয়ে হ্যালো বলার আগেই ওদিক থেকে মেয়ের গলা শোনা গেল। কি হলো? কোথায় গেলে তুমি? আমি তো সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। ফোনটা কেটে দিল রিমি। বাহ, খুব ভালো, আর কিছু বলার আছে তোমার? বলে কাঁদতে শুরু করে দিল রিমি। বিশ্বাস করো, ওটা আমার ফোন নয়, আমি কোনো মেয়ের সঙ্গে সিনেমা দেখার প্ল্যান করিনি। রিমির কাঁধে হাত রেখে তাকে বোঝাতে গেল অরূপ, কিন্তু রিমি তার কোনো কথা না শুনে ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রিমি,
শোনো রিমি, সত্যি বলছি আমি কিচ্ছু করিনি, আমি শুধু তোমাকেই ভালোবাসি রিমি, নিরুপায় হয়ে বলে উঠল অরূপ। ভালোবাসার কথা বলতে চিরকালই কেমন লজ্জা লাগে তার, কিন্তু আজ আর লজ্জা পেলে চলবে না। অন্য সময় হলে তার মুখে এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যেত রিমি, কিন্তু আজ কোনো লাভ হলো না। মিনিট 10 পর হঠাৎ কলিং বেল বেজে উঠল। রিমি এখনও দরজা খোলেনি। মাথায় হাত দিয়ে বসেছিল অরূপ। উঠে গিয়ে দরজা খুলে দিল। এ কি বিক্রম, তুমি এখন? ভেতরে এসো। ভেতরে আসে বিক্রম। বৌদি কোথায়? আর বৌদি, এখনই একেবারে দক্ষযজ্ঞ হয়ে গেল বাড়িতে। কেন, কি হয়েছে? আর বলো না, কোথা থেকে আমার ব্যাগের মধ্যে একটা ফোন চলে এসেছে। আর বলতে হবে না, সব বুঝেছি। ওটা আমার ফোন অরূপদা, আমি এখন ওটাই আনতে এসেছি। বিক্রমের কথা শুনে যারপরনাই অবাক হয় অরূপ। এবার বিক্রম তাকে সব খুলে বলে। অফিসের মনিকার সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্ক চলছে বিক্রমের। পাছে পৃথা কিছু সন্দেহ করে, তাই আলাদা একটা ফোন কিনেছে সে। কারণ পৃথা মাঝে মাঝেই তার ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে। এই ফোনটা সে শুধু মনিকার সঙ্গে কথা বলার জন্যই কিনেছে। আজ পৃথা হঠাৎ অফিসে চলে আসতে ফোনটা সঙ্গে সঙ্গে সামনে রাখা অরূপের ব্যাগের মধ্যে চালান করে দিয়েছিল সে। তার কথা শুনে খুব অবাক হয়ে যায় অরূপ। আমি এই একটাকে সামলাতে পারছি না, আর তুমি দুটোকে কি করে সামলাচ্ছ ভাই? জিজ্ঞেস করে অরূপ। বুদ্ধি খাটাতে হয় দাদা, আমাকেও একটু বুদ্ধি দাও না ভাই। দুটো নয়, আমি এই একটা বউকে নিয়েই সুখে থাকতে চাই। একটা বন্ধু মেয়ে ঘটিত একটা ব্যাপারে জড়িয়ে পড়েছে, আমাকে বিশ্বাস করে সব বলে আমার কাছে হেল্প চাইলো। তাকে হেল্প করতে গিয়ে আমার নিজের সংসার ভেসে যেতে বসেছে। বিক্রমের হাত ধরে বলল অরূপ। দেখুন, মেয়েরা কি চায় সেটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এই ধরুন, একটু রান্নার প্রশংসা করলেন, একটু রূপের প্রশংসা করলেন, মাঝে মাঝে শপিংয়ে নিয়ে গেলেন। আমি যেদিন মনিকার সঙ্গে সিনেমায় যাই, বউকে বলি আমার একটু দেরি হবে ফিরতে, আজ তোমাকে রান্না করতে হবে না, তোমার প্রিয় দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসবো। বউ খুশি হয়ে যায়। ছুটির দিনে একটু হাতে হাতে কাজ করে দিই। বাড়িতে ঢোকার আগে দ্বিতীয় ফোনটা লুকিয়ে নিই। আমি জানি ঘরে ঢুকলেই পৃথা আমার ফোন চেক করবে। আমার পাসওয়ার্ড ওকে দিয়ে দিয়েছি আমি। মোট কথা, সন্দেহের কোনো জায়গায় রাখি না আমি। বিক্রমের কথা শুনে অবাক হয়ে গেল অরূপ। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনল রিমি। তারপর চুপি চুপি আবার ঘরের ভেতরে চলে এলো। আর চলে যাওয়ার আগে অরূপকে অনেক অনুরোধ করল বিক্রম, যাতে মনিকার ব্যাপারটা সে কাউকে না জানায়। কিন্তু ততক্ষণে পৃথাকে ফোন করে সব কিছু জানিয়ে দিয়েছে রিমি। সেদিন রাতে এক প্রকার খণ্ডযুদ্ধ বেঁধে গেল পৃথা আর বিক্রমের মধ্যে। হাতের সামনে যা পেল তাই ছুঁড়ে মারতে লাগলো পৃথা। আর দুজন দুজনের কাছে ক্ষমা চেয়ে অনেক দিন পর নিবিড় মিলনে আবদ্ধ হলো অরূপ আর রিমি।